গোটা বাংলার শিল্প, সাহিত্য, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের জনজীবন, সুখ, শান্তি সমস্ত কিছুতেই উনি বলি লাগিয়ে দিয়েছেন। তো দুর্গাপূজার অনুদানের আর কি আছে? শিক্ষকরা রাস্তায় বসে আছে, পুলিশ লাথি মারছে তাদের। যেখানে অনুপ্রবেশকারীদের ঠেলায় আমাদের জীবন অষ্টাগত হয়ে উঠছে, এত ডিএ বাকি সরকারি কর্মচারীদের, সেখানে টাকা পয়সা এরকম হরিলুট করা, মুখ্যমন্ত্রী কী দিয়ে তৈরি আমি জানি না। পাড়ায় পাড়ায় সমাধান যে বুথে উনি করুন করা সম্ভব নয়, কারণ প্রত্যেক মানুষের সমস্যা তো উনি এবং ওনার দল। সিন্ডিকেট করো, সাধারণ মানুষকে লুটে পুটে খাও, সরকারি টাকা নয়ছয় করো, ঠিক আছে, টাকা জাল করো, ঠিক আছে, বিভিন্ন সরকারি নথি যেগুলো আছে, ভোটার কার্ড, আধার কার্ড, তার জালের কোম্পানি বসিয়ে দাও। যখন রাজীব কুমারকে সিবিআই অ্যারেস্ট করতে গেল, বিং আ মুখ্যমন্ত্রী, উনি বেড়া বেঁধে ওখানে বসে বললেন কাকে পাহারা দিচ্ছে? যার নামে অত বড় একটা কেস রয়েছে, অত বড় একটা ঘটনা রয়েছে, সিবিআই তাকে অ্যারেস্ট করতে আসছে। তো উনি তো চিরকাল চোর, খুনি, দুর্নীতিবাজদের পক্ষে। তো অবাক হই যখন স্টেজের এ পর্যন্ত থেকে ওপান্ত মাইক নিয়ে দৌড়ে দৌড়ে একটার পর একটা মিথ্যা কথা বলেন। মানে উনি কি রাজ্য প্রধান, উনি সাধারণ খবরটুকু রাখেন না, নাকি উনি ইচ্ছা করে মিথ্যাচারিতা করেন? ওই ববি হাকিমরা দেখলাম কাকে একজনকে নিয়ে এসছে, তাকে শিখিয়ে দিচ্ছে, তাও সে বলতে পারছে না সে কোথায় থাকে, বাড়ির যায় ঠিকানা, জায়গার নাম কিছুই বলতে পারছে না। এসব দেখলাম, এরকম নাটক চলবে এখন ভোট অব্দি, এরকম নাটক চলবে। ৮০,০০০ থেকে অনুদান কত দেব, ৯০, ৯৫ এই করতে করতে ১,১০,০০০ গিয়ে দাঁড়ালো। মুখ্যমন্ত্রী ঠিক যেন মানে বলি লাগালেন, যেটা যেভাবে পুরো নিলাম ঘরে নিলাম হয় সেইভাবে দুর্গাপুজোর কত টাকা দেবেন সেই নিলাম করলেন। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, শুধু দুর্গাপুজোর টাকা তো নয়, গোটা বাংলার শিল্প, সাহিত্য, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের জনজীবন, সুখ, শান্তি সমস্ত কিছুতেই উনি বলি লাগিয়ে দিয়েছেন। তো দুর্গাপূজার অনুদানের আর কি আছে? আর ঘটনা যদি খেয়াল করেন তাহলে দেখবেন ১০,০০০ টাকা শুরু হয়েছিল ২০১৮ সালে, ২০২৫ সালে সেটা ১,১০,০০০। মানে এই রেটে যদি জিডিপি বাড়তো তাহলে বোধহয় ভারতবর্ষ, মানে অন্যান্য দেশ তো বাদই দিলাম, মানে বাকি সমস্ত দেশকে ১০০ কিলোমিটার পেছনে ফেলে এগিয়ে যেতে পারতো। এটা ওনার পক্ষেই সম্ভব অ্যাকচুয়ালি। মানে যেখানে শিক্ষকরা রাস্তায় বসে আছে, পুলিশ লাথি মারছে তাদের, যেখানে অনুপ্রবেশকারীদের ঠেলায় আমাদের জীবন অষ্টাগত হয়ে উঠছে, যেখানে শিক্ষকেরা কি পরিমাণ কষ্ট করছে, যেখানে চাকরিহীন মানুষরা রাস্তায় পড়ে আছে, যেখানে এত ডিএ বাকি সরকারি কর্মচারীদের, সেখানে টাকা পয়সা এরকম হরিলুট করা, আমি জানি না সেটা সারা পৃথিবীর কোনো বোধভাস্যওয়ালা জননেতার পক্ষে বা যিনি চালাচ্ছেন রাজ্যটাকে বা দেশটাকে তার পক্ষে সম্ভব কিনা। মানে মুখ্যমন্ত্রী কী দিয়ে তৈরি আমি জানি না। শুধুমাত্র এইটুকুতেই মানে শেষ নয়, সেখানে পুজো উপহার হিসাবে বিদ্যুৎ বিলে ছাড় হচ্ছে ৮০%, এছাড়াও নানা ছাড় রয়েছে। মানে সেটা হচ্ছে প্রায় এক রকমের উৎসবের জন্য তিনি তাদেরকে উপহার দিচ্ছেন, এবং পুজোর অনুদানে এবার রাজ্য সরকারের খরচ হচ্ছে প্রায় ৫০০ কোটি টাকা। এবং যেখানে দাঁড়িয়ে তিনি এই উৎসবের জন্য উপহারের মানে কথা বললেন, সেখানের অবস্থা আমরা দেখলাম যে রীতিমতো সিটি পড়ছে, চিৎকার করছে মানুষ আনন্দের ঠেলায়। সবই তো শেখানো, পুরো বিষয়টা দেখলেন না? এটা সবটাই শেখানো। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু এই টাকাটার কথা আমি বলছি না, পশ্চিমবঙ্গ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় কি এই সব খেলামেলা নিয়ে এই পরিমাণ অর্থ নষ্ট করা, মানে স্পষ্ট তো বলবো নষ্ট করা কি উচিত? সেটা কি যে কোনো বুদ্ধিমান মানুষের পক্ষে করা সম্ভব? আর দ্বিতীয়ত যে প্রসঙ্গটা আপনি বললেন, মানে যেটা আপনি প্রশ্নটা করলেন, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন কী করলেন? ওখানে প্রচুর মানুষজন যারা ছিলেন তাদের রীতিমতো দেখা গেলো হুল্লোড় করতে। না, এবার ৮০% বিদ্যুৎ বিলে ছাড়, ৮০% বিদ্যুৎ বিলে ছাড়, ওটা তো আদতে ছাড় নয়। সেই ছাড়টা তো আপনার সবার ঘাট দিয়ে চলবে। আপনি যদি দেখেন ইউনিট কস্ট বাড়েনি, অথচ আপনি হিসেব করে দেখুন যে গত ৫ বছরে একই সময়, ধরুন মার্চ মাস বা এপ্রিল মাস বা মে মাস, আপনার যা যা চলে, 3টে ফ্যান, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ঠিক আছে, ডিশওয়াশার, সব নিয়ে আপনি ধরে দেখবেন প্রত্যেক বছর লাফিয়ে কিরকম বিদ্যুৎ বিলটা বেড়ে যাচ্ছে। এবার ৮০% ছাড় মানে বুঝতে পারছেন যে কতটা বোঝা চাপলো আমাদের ঘাড়ে, যারা সাধারণ মানুষ।
ওনার আর কি আছে, ওনার বলে দিতে গিয়েছে, উনি তো ভোটের রাজনীতি করে যাচ্ছেন, সামনে ইলেকশন উনি সেটা করে যাচ্ছেন, তো তার দায় তো আমাদের ভোগ করতে হবে। আমরা এত বোকা আমরা বুঝি না, আমরা তারপরেও হাততালি দিই, সিটি মারি, যেখানে আমাদের সকলের উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করা উচিত যে আপনার ভিক্ষে আমাদের চাই না। যেরমভাবে সনাতনী দুর্গাপুজো সারা জীবন ধরে ভারতবর্ষে হয়ে এসছে, ঠিক সেরমভাবেই আমরা বাড়ি বাড়ি গিয়ে হাত পেতে চাঁদা তুলেই দুর্গাপুজোটা করব। মহালয়ার আগে থেকেই মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করবেন বলে জানিয়ে দিয়েছেন এবং সেই মতোই পুলিশকেও সতর্ক থাকার কথা বলা হয়েছে। না, মহালয়ার আগে তো অনেক কম, উনি বোধহয় গত বছরের আগের বছর খুব সম্ভবত উনি তো বোধহয় বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে দিয়েছিলেন উদ্বোধন। ঠিক আছে, আর দেরি কি আছে, এবার তাহলে 1 জানুয়ারি থেকে শুরু করুক পরের বার, কারণ ইলেকশন আছে কিন্তু। আজ থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান, বুথে বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং বুথ প্রতি 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। হ্যাঁ, সেটা যাই হোক, সাধারণ মানুষ পাড়ায় পাড়ায় সমাধান যে বুথে উনি করুন করা সম্ভব নয়, কারণ প্রত্যেক মানুষের সমস্যা তো উনি এবং ওনার দল, তো সেই দলটা যতক্ষণ না নির্মূল হচ্ছে পাড়ায় পাড়ায় এর সমাধান কোনো দিনও হবে না। মানে এটা ফেক, এটা মেকি একটা টার্ম, যেটা উনি ভোটের আগে একটা নাটক করছেন। পার্ক সার্কাস স্টেশন নিয়ে উদ্বিগ্ন রেলমন্ত্রী, কারণ স্টেশন দখলমুক্ত হওয়ার জন্য যে সহায়তা দরকার রাজ্য সরকারের সেরকম কোনো সহায়তা নেই, এবং রাজ্যের অসহযোগিতায় নিরুপায় রেল কর্তৃপক্ষ, এবং তথৈবচ অবস্থা পার্ক সার্কাস স্টেশনের প্ল্যাটফর্মের অর্ধেকের বেশি অংশ হকাররা দখল করে নিয়েছে এবং দায়ী করে রাখা স্টেশনের আশেপাশে আবর্জনা দুর্গন্ধে টেকা দেয়। হ্যাঁ, বেশ কয়েকবার যাতায়াতের সময় আমিও দেখেছি, এবং সেটা হচ্ছে এই রাজ্যে করবে না, এই রাজ্যে পুলিশ দিয়েও সেটা হবে না, কারণ পুলিশও কতটা করতে পারবে আমি জানি না, কারণ আমরা দেখেছি সেই লুঙ্গির উড়ন্ত লাথি পুলিশের পেছনে, আমরা দেখেছি খুব সুন্দর মুন্না ছিল না, ইকবাল মুন্না নাকি নাম ছিল ওর, যে গুলি করেছিলেন একজন এসআইকে, মেরে ফেললেন তাকে। তো যখন লাথি মারলো তার পরের দিন আমি গিয়ে আমরা সবাই দেখেছি টেলিভিশনে যে লাথি মেরেছে তাকে বোধহয় 1 বছরের রেশন দেওয়া হলো, ফুলের তোড়া দিয়ে গলায় মালা পরিয়ে রাস্তায় মিছিল করে হাঁটিয়ে আনালো, যেন সে বিরাট কাজ করেছে, এবং তাতে রয়েছে এই শাসক দলের নেতারা তার মধ্যে রয়েছে। আর মানে কি অসহায় পুলিশ, কি অসহায় এই রাজ্যের মানুষের অবস্থা, ভেবে দেখুন শুধু একবার। রাজ্যের পরিযায়ী শ্রমিকদেরকে রাজ্যে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য যে রাজ্যে কোনো কাজের অভাব নেই। এখন যদি সত্যিই তাই হয় তাহলে 22 লক্ষ পরিযায়ীকে বাংলায় ফিরে আসলে উনি খাওয়াতে পারবেন তো? যেখানে পরপর যে চাকরিহারা শিক্ষক বা যারা আবার নতুন করে চাকরি হারাতে চলেছেন তাদের সমস্যার সমাধান করতে পারছেন না তিনি। না, পারবেন, ওনার না পারার কিছু নেই। 22 লক্ষ কেন, 22 কোটিকেও উনি পারবেন, কারণ উনি ওনার দলের ছেলে মেয়েদের ওনার যে খাওয়ানোর যে পদ্ধতি, সিন্ডিকেট করো, সাধারণ মানুষকে লুটে পুটে খাও, সরকারি টাকা নয় করো, ঠিক আছে, টাকা জাল করো, ঠিক আছে, বিভিন্ন সরকারি নথি যেগুলো আছে, ভোটার কার্ড, আধার কার্ড, তার জালের কোম্পানি বসিয়ে দাও, ঠিক আছে, যেখানে ছাপা হবে নকল পরিচয়পত্র, তো এসব কাজ দেবে, এসব কাজ দিতে না তো অসুবিধে নেই কোনো সঠিক কাজ, সেটা শিক্ষায় হোক, সেটা স্বাস্থ্যে হোক, সেটা জনজীবনে হোক, তাতে মুখ্যমন্ত্রীর কোনো ছাপ নেই এবং তাদের ইচ্ছেও নেই। পরিযায়ীদের জন্য প্রকল্প নাকি তৈরি রয়েছে এমন ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে যুদ্ধের দামামা বাজবে এমন হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখুন, সেটা তো পরিযায়ী শ্রমিক বা অন্যান্য কারণ না, ওনার লক্ষ্য বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমানরা, ঠিক আছে, তাদেরকে রাখতে হবে, কারণ ওরাই ওদের ভোট ব্যাংক, ঠিক আছে, তারা বেরিয়ে গেলে পরে উনি শেষ, ঠিক আছে, তাদেরকে আটকে রাখার জন্য এসব কথা বলি, কিন্তু আটকাতে পারবে না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, একজনও অনুপ্রবেশকারী থাকবে না, খুব স্পষ্ট করে এবং খুব জেনে বুঝে মাথায় রেখেই বলছি, ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে তাদের বের করে দেওয়া হবে যারা অনুপ্রবেশকারী। বাকি যারা ভারতবর্ষের মুসলমান তাদের সঙ্গে তো আমাদের কোনো সমস্যা নেই, তারা থাকবে, নিশ্চিতভাবে থাকবে। এসআইআর আসতেই রোজ রোজ বাংলাদেশি ধরা পড়ছে, এবার কি তাহলে তৃণমূলের খেলা শেষ? কারণ এর মধ্যেই দেখা গেল যে এসআইআরের পাঞ্জায় পড়ে রাশিকৃত বাঙালি মানে যারা মুসলমানরা রয়েছেন তাদেরকে বনগা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। না, তৃণমূলের খেলা শেষের কোনো জায়গা নেই, কারণ এর আগেও আমরা দেখেছি সিমির একজনকে উনি এমপি করে রাজ্যসভায় পাঠিয়েছিলেন, ঠিক আছে, তো এইগুলো ওদের কাছে জল ভার, ওদের কোনো লজ্জা শরম নেই, ঠিক আছে, জীবনে কোনো নীতি নেই, নীতি বলতে শুধু দুর্নীতি আছে, তো ওদের ক্ষেত্রে সবটাই ঠিক, যতক্ষণ লুটপাট চলছে চলুক, কিন্তু সেটা আর বেশি দিন নেই, 2026-এ তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে।
কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন খেলা আবার হবে, কিন্তু এই খেলায় কি উনি আদৌ পাশ করতে পারবেন? যেভাবে বিএলআরওদের উনি হুমকি দিচ্ছেন যে ইলেকশন কমিশনে আপনি কাজ করলেও আপনি রাজ্যের কর্মচারী, সুতরাং আপনাকে দেশের মানে কেন্দ্রের কথা মানতে হবে না, তাহলেই সেক্ষেত্রে হুঁশিয়ারি দিচ্ছেন, সেক্ষেত্রে কি ওনার ভয় ধরেছে? না, উনি সবসময় তাই করেন। যখন রাজীব কুমারকে সিবিআই অ্যারেস্ট করতে গেল, বিং মুখ্যমন্ত্রী উনি বেড়া বেঁধে ওখানে বসে বললেন কাকে পাহারা দিচ্ছে, যার নামে অত বড় একটা কেস রয়েছে, অত বড় একটা ঘটনা রয়েছে, সিবিআই তাকে অ্যারেস্ট করতে আসছে। তো উনি তো চিরকাল চোর খুনি দুর্নীতিবাজদের পক্ষে। তো উনি সেরকম কি, এবার বিএলআরওরা যেটা করছে তাদেরকে এখন ভয় দেখাচ্ছে এবং তাদের ভয় দেখানোর কাজ চলছে। এরপর ট্রান্সফার হবে, যেরকম বহু পুলিশ অফিসার আমার চেনা আছে যারা সঠিকভাবে যতবার কাজ করতে চেয়েছেন তাদেরকে ততবার তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন ট্রান্সফার করা হয়েছে, তাদের ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে অহেতুক কারণে। তো সেই ভয়গুলো দেখানো হচ্ছে। আসলে পেটে লাথির ভয় তো সবাই পায়, আর তৃণমূল কংগ্রেস ওই জায়গাটাই টার্গেট করে যে পেটে লাথি মারো। অভিনেত্রী সাংসদ সায়নী তিনি প্রশ্ন করছেন, আপনারা তো সর্বদাই অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ঢোকাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কেন পেহেলগাঁও দিয়ে জঙ্গি ঢোকালেন? এটা খুব অদ্ভুত, মানে সায়নীর মতো একটা শিক্ষিত মেয়ের থেকে এটা এক্সপেক্ট করা যায় না। পেহেলগাঁও দিয়ে জঙ্গি ঢোকালেন, অবশ্যই যে জঙ্গি ঢুকেছে তার দায় কেন্দ্রীয় সরকারের বর্তা, এটাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং এটা অমিত শাহজি নিজেও স্বীকার করেছেন। এই ঢোকাচ্ছে মানে এদের এদের শব্দ প্রয়োগগুলো মানে এত খারাপ, আসলে এগুলো ইচ্ছে করেই করে, কারণ ওনাদের যারা দলীয় কর্মী তারা এইসব শব্দে অভ্যস্ত এবং তারা এসব শব্দে বোধহয় আরও বেশি করে উত্তেজিত হন মাঠে নামার জন্য। বাংলাদেশি সন্দেহে বিভিন্ন রাজ্যে ধরপাকড় চলছে এবং রাজ্যের শাসক দলের অভিযোগ বাঙালিদের ওপর নির্যাতন চলছে, বাংলা ভাষায় কথা বললেই ধরা হচ্ছে। সেই সুরেই অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলছেন যে বাঙালিদের অবহেলা হলে আপত্তির কারণ থাকবে এবং নাগরিকদের অধিকার মানতেই হবে। অথচ এই রকমই বাংলা ভাষা নিয়ে, ভাষার অস্মিতা নিয়ে যেখানে কথা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কেষ্টা যে পুলিশ কর্মীর স্ত্রী এবং মাকে নিয়ে জঘন্য কথাবার্তা বলেন, তাকে নিজের মঞ্চে ডেকে তাকে আরও প্রাইজ পোস্টিং দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কি বলবেন? না না, প্রথম কথা অমর্ত্য সেনের কথা বলি, উনি এতদিন কোথায় ছিলেন? যখন এই রাজ্যের শিক্ষকেরা ওইভাবে, চাকরিহীনরা ওইভাবে রাস্তায় পড়ে আছে, দিনের পর দিন বছর কেটে গেছে, উনি তখন কোথায় ছিলেন? তাবেদারি করতে। একদম শব্দটা দায়িত্ব নিয়ে বলছি। উনি যদি দায়িত্বশীল নাগরিক হতেন তাহলে উনি প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলতেন। আর দ্বিতীয় কথা, বাঙালি নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, ডিটেনশন ক্যাম্প অমুক তমুক, আপনারা রিপোর্টাররা তো রয়েছেন, আপনারা তো মানে এই মুহূর্তে গোয়েন্দা দপ্তর পুলিশের থেকে অনেক বেশি অনুসন্ধানকারী, তা আপনারা একটা ডিটেনশন ক্যাম্পের ছবি তুলে দেখাতে পারছেন না কেন? দ্বিতীয়ত, যে বাঙালি অত্যাচারের কথা বলছে, হ্যাঁ একটা দুটো ঘটনা হতে পারে, কিন্তু তার অধিকাংশই তো এটা প্রমাণিত যে এরা বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং এরা এখানে এসে ভুয়ো পরিচয়পত্র বানিয়েছে, এবং এটা রোজকার খবরে রয়েছে, এটা নতুন কিছু নয়। সুতরাং এইসব মিথ্যাচারিতা চালিয়ে যাবে ওনারা। এবং আমি খুব অবাক হই যখন স্টেজের এ প্রান্ত থেকে ও প্রান্ত মাইক নিয়ে দৌড়ে একটার পর একটা মিথ্যা কথা বলেন, যে মহারাষ্ট্রে নাকি একজন বাঙালিকে বাংলা বলার অপরাধে কেটে কুচিয়ে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে, ওই যে প্রেমিক দ্বারা খুন যে ঘটনাটা হলো আর কি। মানে উনি কি রাজ্যপ্রধান, উনি সাধারণ খবরটুকু রাখেন না, নাকি উনি ইচ্ছা করে মিথ্যাচারিতা করেন? এর দুটোই কিন্তু অন্যায় এবং পাপ। অত্যাচারিত হয়ে ফেরা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য পুজো কমিটিগুলোকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং তিনি বলছেন যে যারা অত্যাচারিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন এবং জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নতুন জামা কাপড় দেওয়া হোক, কারণ তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচারিত হয়ে ফিরে আসছেন। তারা কি জামা কাপড় পাওয়ার জন্য ফিরে আসছেন? হ্যাঁ, কারণ তারা ওই জামা কাপড়টুকু পরে উনি পুজোয় বিজ্ঞাপন করবেন, উনি তো খুব বিজ্ঞাপন প্রিয় একজন মানুষ, উনি সমস্ত জায়গায় নিজের ছবি লাগিয়ে যা হোক। আর উল্টে আমরা দেখেছি যে উনি যখন টেলিভিশনকে সামনে রেখে কী সব করতেন, তো বিভিন্ন ওনার জেলার বা রাজ্যের পদাধিকারী, ওনার সাংসদ বিধায়কদেরও উনি রীতিমতো বকা দিতেন, ওনার ছবি কেন নেই, ওই ছবি টবি ছাপাটাপা পছন্দ করেন আর কি। তো সেই সব বিজ্ঞাপনগুলো করার জন্য খুব সুবিধা হবে না? ওই ববি হাকিমরা দেখলাম কাকে একজনকে নিয়ে এসছে, তাকে শিখিয়ে দিচ্ছে, তাও সে বলতে পারছে না সে কোথায় থাকে, বাড়ির যায় ঠিকানা, জায়গার নাম কিছুই বলতে পারছে না। এসব দেখলাম, এরকম নাটক চলবে এখন ভোট অবধি, এরকম নাটক চলবে। কিন্তু মুশকিল হচ্ছে বাঙালিকে এত বোকা ভাবার কোনো কারণ নেই, বাঙালি বুঝে গেছে
এবং আপনাদের অপদার্থতার দিন শেষ হয়ে গেছে। একটা শেষ প্রশ্ন করব যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি বলছেন যে তার কথা অনুযায়ী ভারতবর্ষে কে থাকতে চায়, বাংলাদেশের যে অর্থনীতি সেটা নাকি ভারতবর্ষের থেকেও অনেক বেশি ভালো। যদি সত্যি বাংলাদেশের এত ভালো অর্থনীতি হয় তাহলে তিনি ভারতবর্ষে বসে ভারতবর্ষের অন্ন ধ্বংস করছেন কেন? দেখুন, ওই মহিলা কখন কি বলেন, কি অবস্থায় থাকেন, ঠিক আছে, ওনার তো আবার সুস্থ থাকতে গেলে কী সবের প্রয়োজন হয় বলেছেন, সেই সব ওষুধ কম পড়েছে না বেশি পড়ার জন্য সব বলেছে আমি ঠিক বলতে পারবো না। তবে শিক্ষিত মহিলা, ওনার প্রতি রেসপেক্ট রইল। ওই ওষুধটা ভালো করে খান সময় মতো, নাহলে কিন্তু আপনার সব ভুলভাল কথা আরও হবে।